কোন কোন দোষ রয়েছে যেগুলো নিয়ে আমাদের ভাবা দরকার, মানে যেগুলো চার্টে থাকলে সত্যিই মানুষের লাইফকে এফেক্ট করে? সব থেকে খারাপ আমি যেটা এতদিন অ্যাস্ট্রোলজি করে বুঝেছি সেটা হচ্ছে অ্যানসেস্টেরিয়াল কার্স, ফোর ফাদার্স ডেপ্ট বা পিতৃদোষ বা পিতৃঋণ। এবার পিতৃদোষ অন্যভাবে হয়, ভেদিক অ্যাস্ট্রোলজি কারণবশত পিতৃঋণ অন্য কারণবশত হয়। এবার এগুলো কাটানোর জন্য যে মানে রিচুয়ালগুলো রয়েছে, যেমন নারায়ণ নাগবলি বা ত্রিপিণ্ডি শ্রাদ্ধ, এগুলো আমরা করাতে পারি। একটু এবং ডিটেলে বলো, মানে বিষয়গুলো একটু বুঝিয়ে বলো আমাদের। বিষয়গুলো হচ্ছে ইন জেনারেল রবি যদি কোনোভাবে পীড়িত থাকে কারোর জন্মছকে, সেটা ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি 8th হাউসে থাকে বা 12th হাউসে থাকে বা রাহুর দ্বারা কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তো সেটা পিতৃদোষ ধরা হয়। এবার এটা অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজার ভ্যারি করে, তার এক্সপিরিয়েন্সেও ভ্যারি করে যে সে কতটা চারটাকে রিড করতে পারছে। যেরকম আমি একটুখানি আউট অফ কনটেক্সট চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে বহরমপুর থেকে আমার একটা কনসালটেন্সি হয়, শি ইজ আ ডক্টর। তো উনি প্রথমে যখন কনসালটেন্সি নিচ্ছেন, অনলাইন কনসালটেন্সি করছি আমি, তো উনি বলছেন যে আপনি কি বুঝছেন আমার চার্ট দেখে। বা আমি মানে ফার্স্ট 25 মিনিটস আমি কাউকে কথা বলতে দিই না, মানে আমার সাথে যখন কারোর কনসালটেন্সি হয়, মানে আমি শুধু প্রেডিকশনসই করি, তারপরে আই টেক ইন লাইক স্পেসিফিক কোয়েশ্চেন্স ফ্রম দেম। তো এবার ওনাকে আমি বলি যে আপনার চার্টে তো একটা বৈধব্য যোগ আছে, তো হাজব্যান্ডের কোনোভাবে আনটাইমলি ডেথ হতে পারে। তো শি স্টার্টেড ক্রাইং। তো উনি বলছেন যে হ্যাঁ, আমার হাজব্যান্ড তো বিয়ের 4 মাস পরেই উনি মারা গেছেন। কিন্তু আমাকে তো এই কথাটা আমি আজ অবধি হয়তো 5 থেকে 6টা অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, তারা কেউ আমাকে বলেনি কখনো যে আমার বৈধব্য যোগ আছে। আপনি এটা কি করে বললেন? ফার্স্টলি আমি জানতে চাই, বিকজ আমিও কিছুটা অ্যাস্ট্রোলজি আমি নিজেও জানি, আমি নিজেও তো দেখতে পাচ্ছি না এটা, আপনি কি করে বলছেন এটা আছে। তো এরকম আমি ওনাকে তখন বোঝালাম যে নাডি অ্যাস্ট্রোলজি যেহেতু টেকনিকটা আলাদা, তো ট্রাইন যেহেতু আমি সাথে ধরে নিচ্ছি, তো সেখানে আমি দেখতে পাচ্ছি এই কানেকশনটা রয়েছে, যেটা হয়তো নর্মাল কোনো বেদিক অ্যাস্ট্রোলজার নাও বুঝতে পারে। তো ওই জন্য হয়তো তাকে কখনো প্রেডিক্ট করেনি, হয়তো আগে প্রেডিক্ট করলে বা এটা রিজলভ করানোর জন্য কোনো রিচুয়াল করালে হয়তো হতো না। এটা রিচুয়াল কলারিংও ঠিক হয়ে যায়, যেমন মাঙ্গলিকের ক্ষেত্রে আমরা দেখি যে আগে একটা হয়তো গাছের সঙ্গে বিয়ে দিল বা অন্য কিছুর সাথে বিয়ে দেওয়া হলো, মানে এগুলো সত্যি সত্যি কাজ করে? মাঙ্গলিক দোষ জিনিসটা মানে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে প্রথমত তো মাঙ্গলিক দোষের রিজন ইন আ বার্থ চার্ট অনেক হতে পারে, ক্যান্সেলেশনও হতে পারে। হয়তো ভাওচালিত চার্টে বা কোনোভাবে মার্সের প্লেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন হয়তো সেটা 50% এফেক্টিভ হয়ে যাবে। বা এবার মঙ্গলের প্লেসমেন্ট হিসেবেই যে শুধুমাত্র মাঙ্গলিক দোষ হয়ে থাকে তা নয়, মঙ্গল যদি কোনোভাবে শুক্র বা চন্দ্রের সাথেও অ্যালাইন্ড থাকে, সেটাকেও আমরা মাঙ্গলিক দোষ হিসেবেই দেখি। বা যদি কোনোভাবে ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী D9 বা নবভাংশ চার্টে যদি মঙ্গল নিচস্থ হয়ে যায়, তাহলেও সেই ক্ষেত্রে মাঙ্গলিকের মতো রেজাল্ট দেয়। তো এই কন্ডিশনগুলোকে দেখতে হবে। এবং আমাদের এখানে ধরুন মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যে সমস্ত রিচুয়ালগুলো করা হয়ে থাকে, শিব বিবাহ হ্যাঁ। বা নারায়ণ বিবাহ ইত্যাদি, এইগুলো আমি খুব একটা মানি না। ইট ডিপেন্ড করে, অ্যাস্ট্রোলজি টু অ্যাস্ট্রোলজার ভ্যারি করে। তো আমি খুব একটা মানি না। আমি মানি এর যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস যে দুটো উল্লেখ রয়েছে, একটা হচ্ছে ছেলেদের জন্য, ইটস কল্ড অর্ক বিবাহ, যেটা আপনি বলছিলেন গাছের সাথে বিয়ে দেওয়া ইত্যাদি, এটা ছেলেদের। মেয়েদের হচ্ছে কুম্ভ বিবাহ, যেখানে মাটির কলসির সাথে বিয়ে দেওয়া হয় এবং এটা ভেঙে দেওয়া হয় তারপরে। এবার এটা করানোর স্পেসিফিক জায়গা রয়েছে, ত্র্যম্বকেশ্বরে হয় বা নানান এখন অন্যান্য মন্দিরগুলোতে হয়, ইউপিতে হয়, গোকর্ণাতে হয় দেওঘরেও ইত্যাদি। হয় মনে হয়। হ্যাঁ, অনেক জায়গাতেই এই জিনিসগুলো এখন করা হয়, বাট প্রপার রিচুয়াল না করলে চান্সেস এরকম থাকে কি ওটা টেম্পোরারিলি কোনোভাবে রিজলভ হয়ে যাবে, আবার পরে কোনোভাবে সেটার এফেক্ট বোঝা যাবে, তার ঠিক মানে করে এটা যদি না করা অরিজিনালি হয়। হয়, মানে এখন হ্যাঁ। কিন্তু অনেকেই বলেন যে এটা কোনো ব্যাপার নয়, এগুলো একটা ভুল ধারণা, কুসংস্কার। না না, এটা হওয়ার আরও রিজনস আছে, বিকজ এনার্জি লেভেলস তাদের বেশি থাকে। রিসেন্টলি মানে আমি একটা মানে পডকাস্টে গেছিলাম, তো সেখানে মানে এরকম একটা রিল খুব মানুষ লাইক করছে আমি দেখেছি, আমারই কিছু কথাবার্তা। তো এনার্জি লেভেলস অনেক বেশি থাকে তাদের, এবং ওভার দ্য ইয়ার্স আমাদের যেহেতু মানে এনার্জি লেভেল কমে যায়, তো সেই কারণবশত 28-এর পর থেকে বলা হয় কেতু গ্রহ বা মঙ্গলের দুষ্প্রভাব লাইফে কমে যায়। বেসিক্যালি দুটো সিমিলার এনার্জিস, মঙ্গল অ্যান্ড কেতু, একটা একটু বেশি সেপারেটিভ আর একটা একটুখানি বেশি অ্যাটাকিং। তো এই ধরনের পার্সপেক্টিভ আর কি আমরা বলে থাকি অনেক সময়। মানে আপনি 28 বছর বলছেন, সেক্ষেত্রে ধরুন কেউ মাঙ্গলিক, তাহলে তার বিয়েটা কি 28-এর পর হওয়া বেটার?
একদমই তাই। এবং এরকমও চার্টস রয়েছে যেগুলো ধরুন কোনোভাবে ভিনাস রাহু যদি কোনোভাবে অ্যালাইন্ড, তাহলে আমরা বলি 32+ পর বিয়ে করতে, সেটা ভালো হয় আর কি। তো অনেকে তার আগে করে ফেলেন, তাতে সমস্যায় আসেন আমাদের কাছে। কি আবার কি অনেক সমস্যা সময় হয়? এফেক্ট করে না, সাংসারিক অশান্তি হতে পারে, বা কোনোভাবে মানে মিল হচ্ছে না, বা কোথাও না কোথাও একটা অন্য কোনো প্রবলেম ইত্যাদি। ডিপেন্ড করছে, এটা পুরো চার্টটা দেখতে হবে। শুধুমাত্র মার্সকে দেখে কারোর লাইফ তো বলা সম্ভব না। মানে মার্স হচ্ছে হাজব্যান্ডের কারক নাডি অ্যাস্ট্রোলজিতে, যেরকম জুপিটার আমরা ভেদিক অ্যাস্ট্রোলজিতে বলে থাকি, বা 7th হাউস 7th লর্ড ইত্যাদি ভেদিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়। নাডি অ্যাস্ট্রোলজিতে আমরা জাস্ট মার্সের প্লেসমেন্ট দেখেই আমরা বলতে পারি হাজব্যান্ড কীরকম হবে, বা তার মধ্যে কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকলে যেরকম ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকবে সেরকম আমরা প্রেডিকশন করে থাকি আর কি। মানে এগুলো ফলে যায় একদম, যেরকম আপনি চার্টে দেখছেন রিয়েল লাইফেও সেটাই হবে? হ্যাঁ, আমার প্রেডিকশন ফেলিয়ার্স খুব কম আমার লাইফে, এবং সামহাও এটা বোঝার পরে আই হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। এবং আমি যখন কাউকে কোনো কিছু বলি, এটা আমি জানি না কি করে হয়, কিছুদিন পরে কোনো একটা অ্যাক্টিভিটি মানে সাথে সাথে মানে হয়, ঘটে তাদের লাইফে। এবং অনেকে এটা আমাকে দেখিয়েও অনেকে আবার বলেছেন যে না স্যার, আপনি বলেছিলেন তার কিছুদিন পরেই জিনিসটা ঘটে গেছে, এরকম অনেকের ক্ষেত্রে হয়। আমরা পিতৃদোষের কথা বলছিলেন আপনি, হ্যাঁ, তো পিতৃঋণের কথাও বলছিলেন, হ্যাঁ, তো পিতৃদোষ নিয়ে বলছিলেন। পিতৃঋণ এটা মানে লাল কিতাব অ্যাস্ট্রোলজির পার্ট। পিতৃদোষ হচ্ছে বেসিক্যালি যখনই রবি চার্টে পীড়িত থাকবে যে কোনোভাবে, হাউসে কারণবশত হতে পারে, রাহু স্যাটার্ন কেতুর কারণবশত হতে পারে ইত্যাদি। কি কি সমস্যা হয়? খুব বেসিকভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, যারা মানে মোস্টলি অডিয়েন্স তো প্ল্যানেটস বুঝবে না, তো সেই জন্য মানে যদি মানে ম্যাক্সিমাম কেসেস এরকম হয় পিতৃদোষের ক্ষেত্রে, যে পূর্বপুরুষদের কারোর হয়তো শ্রাদ্ধ শান্তি ঠিক করে করা হয়নি, অ্যান্ড দ্যাট বিকামস দ্য মেইন রিজন যার কারণবশত প্রবলেমটা আসে। এবারে এটা রিলেটিভসদের হতে পারে, কো রিলেটিভসদের থেকে হতে পারে, বা এরকম হতে পারে। শ্রাদ্ধ শান্তি বলতে আমি নর্মালি যে ধরনের আমরা শ্রাদ্ধ করে থাকি কেউ গত হলে, আমি সেটা বলছি না। এটা হচ্ছে বেসিক্যালি পিণ্ডদান। পিণ্ডদান না করা হয়ে থাকলে প্রবলেমটা বেশিরভাগ দেখা যায়, এবং এরকম পাস্ট হিস্ট্রি থাকবেই কিছু না কিছু এই পার্টিকুলার জিনিসটার জন্য। তো হয় এরকম কি, যে পার্টিকুলার ফ্যামিলি মেম্বারের আত্মা শান্তি পায় না, সেই পার্টিকুলার আত্মাটা চায় যে খুব নোবেল কোনো পার্সোনালিটি, যে আমারই মানে পরিবার থেকে বিলং করে, সে কোনোভাবে আমাকে উদ্ধার করবে এই সিচুয়েশন থেকে। অ্যান্ড দিস ইজ হাউ দিস বিকামস আ প্রবলেম। যার হচ্ছে তার ক্ষতি হয় এতে, কিন্তু অ্যাকচুয়ালি মানে পার্সপেক্টিভটা এরকম যে আচ্ছা, সে নোবেল বলে মানে সে ওটা করতে পারবে, তার প্রতি এক্সপেকটেশন সেই পার্টিকুলার স্পিরিটের, এইরকম ব্যাপার। তার মানে তুমি বলছো যে একটা স্পিরিট প্রজন্মের পর প্রজন্ম থেকে যেতে পারে, এবং মানে That তার is why- এক্সপেকটেশন থাকবে যে আমার বংশেরই কেউ আমাকে মুক্তি দিক। হ্যাঁ, এবং রিচুয়ালগুলো তো ওরকমই। ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ইজ ফর 3 জেনারেশনস, নারায়ণ নাগবলি ইজ ফর 9 জেনারেশনস। তো দেখতে হবে কার্সটা কতটা পরিমাণ অ্যাস্ট্রোলজিক্যালি। বোঝা যায় কিভাবে? নর্মাল যদি সান থেকে যদি অ্যাফ্লিকশন হয়, অনেকে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করালেই ঠিক হয়ে যায়, 3 জেনারেশনস। আর অনেক সময় এটা বুধের কারণবশতও হয়। বুধ যদি 9th প্লেসড হয়ে যায় তাহলে ঋণ হয়ে যায়, তখন পিতৃ ঋণ, এবং আলাদা কানেকশানস রয়েছে লাল কিতাব অনুযায়ী। তো এইভাবে দেখতে হয়, এবং আলাদা রেমেডিসও আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিসও হয়। যেরকম অশ্বত্থ গাছে জল দেওয়ার একটা রেমেডি আমরা করাই, একটা পার্টিকুলার রিচুয়াল আছে, সেটা করে তারপরে করতে হয় এই পার্টিকুলার জিনিসটা, হুইচ ইজ প্রফেশনাল, আমি ওইদিকে যাব না, বাট স্টিল মানে এই ধরনের নানান রেমেডিস আমরা করিয়ে থাকি, প্রেসক্রাইব করি ওই টাইমে। পিতৃ ঋণের ক্ষেত্রে মানে এরম ঘটনা তুমি পেয়েছো, তোমার কেস পেয়েছো? প্রচুর প্রচুর? 98% অফ দ্য চার্টস দে হ্যাভ দিস। 98% এখন বর্তমানে পিতৃদোষের সাথে সাথে প্রেত বাধার কানেকশানটা কো রিলেটেড, এবং সাথে সাথে শ্রাপিত দোষও আছে। রাহু এবং শনি একত্রিত থাকলে শ্রাপিত দোষ বলা হয় ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো এই তিনটে একসাথে একত্রিতভাবে রিলেটেড, তখন আমি জাস্ট একটাই রিচুয়াল করতে বলি, তো সেটা করলে হয়তো পুরোটা কেটে যাবে এরকম। মানে রিচুয়ালটা একটু বলা যাবে আমাদের? হ্যাঁ, নারায়ণ নাগবলি বা আমি যে রিচুয়ালটা করতে দিই প্রফেশনালি, সেই ধরনের রিচুয়াল করে কাটিয়ে দেওয়া যায়। এছাড়া আর কি দোষের কথা তোমার মাথায় আসছে এখন, যেটা খুব কমন ভাবে পাও তুমি?
দোষ তো দেখো, ভেদিক অ্যাস্ট্রোলজিতে দোষই হচ্ছে মেন জিনিস, মানে দোষ বলেই মানুষদেরকে এতদিন ভয় দেখানো হয়েছে, বা মোস্টলি অ্যাস্ট্রোলজাররা তাই করে, তারা দোষই বলে, নেগেটিভিটিটার পার্সপেক্টিভটাই আগে বোঝায় যে এই দোষ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, তারা এর বেশি হয়তো আর কিছু বলে না। অনেকে এরকমও আছে হয়তো এক্সপ্লেন করার ক্ষমতা নেই তাদের, সেটাও হতে পারে, বা অনেকে আছে অত টাইম দিতে পারেন না তারা তাদের প্রফেশনের কারণবশত, বোথ ওয়েজ। তো শ্রাপিত দোষ রয়েছে, এছাড়া গ্রহণ দোষ আছে। গ্রহণ দোষ তখন আমরা বলি যেটা বেসিক্যালি কেতু রবি বা রাহু রবি ইত্যাদি। সংঘর্ষ দোষ আমরা বলে থাকি যখন মার্স স্যাটার্ন বা মার্স রাহু কানেক্টেড থাকবে ইত্যাদি, নানান মানে যোগ রয়েছে। যোগ রিলেট করেই হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি, এবং ম্যাক্সিমাম যোগগুলো তখনই হয় যখন রাহু কেতু শনি কোনোভাবে অন্য প্ল্যানেটের সাথে অ্যালাইন করে বা ইন কম্বিনেশন আসে। প্রবলেমগুলো সব এই তিনটে প্ল্যানেটই ঘটায় মোস্টলি কারোর জীবনে। তো ওই জন্য আমরা মজা করে অ্যাস্ট্রোলজাররা রাকেশ বলি শর্ট ফর্মে জিনিসটাকে। নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা তো খুব বলে।